দুটো পরিবারকে যেহেতু আমি এখানে তুলে ধরেছি, যে এক শহীদ আবু সাইদের পরিবার আর এক হচ্ছে শেখ মুজিব কন্যা। আসসালামু আলাইকুম। আজকে 15ই আগস্ট। এই দিনটি বিগত বছরগুলোতে বাংলাদেশে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো, কিন্তু 2024-এর 15ই আগস্ট সম্পূর্ণ ব্যতিক্রম একটি চিত্র। এই দিনে অনেক রাজনৈতিক বিশ্লেষকদের নানান রকম আলোচনা রয়েছে, কিন্তু আমার উপলব্ধির জায়গাটি একটি ভিন্ন জায়গায়। আজকে 15ই আগস্টকে ঘিরে আমার দুটো পরিবারের কথা মনে পড়ে গেল। এক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, কারণ এই দিনে তাকে হত্যা করা হয়েছিল সপরিবারে, আর সে কারণেই অর্থাৎ হাসিনা সরকার এই দিনটিকে শোক দিবস হিসেবে পালন করেছেন। আর অপর একটি পরিবার হচ্ছে শহীদ আবু সাইদের পরিবার। এই দুটো পরিবারকে কম্পেয়ারেবল কিনা আমি জানি না, কিন্তু কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হলো যে হ্যাঁ, একটু তুলনা করা যেতেই পারে। কারণ এই দুটো পরিবারের মানুষই অবদান রেখেছেন বাংলাদেশ বিনির্মাণে। একজন স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিল ভিন্ন দেশ থেকে, আর একজন দেশে থাকা স্বৈর শাসক থেকে মুক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছিল শহীদ আবু সাইদ। আমার আজকের আলোচনার যে বিষয়টি তা হচ্ছে যে না, আমি কোনো জাতীয় শোক দিবসকে ঘিরে কারোর জন্য আহারে ওহরে এই বিষয়টি করতে চাচ্ছি না। যে উপলব্ধিটি আমার হয়েছে যে দুটো পরিবার যদি পাশাপাশি রাখি, তাহলে বেসিক একটা জায়গায় বিস্তর পার্থক্য রয়েছে। যদিও যদি ধন সম্পদের বিবেচনায় নিয়ে আসি, অর্থ আভিজাত্যের বিবেচনায়, তাহলে অবশ্যই শেখ মুজিব পরিবার এগিয়ে। কারণ কোথায় আবু সাইদের পরিবার একটি সাধারণ নিম্নবিত্ত কৃষক পরিবার, অত্যন্ত গরিব একটি পরিবার, আর অপরদিকে কোথায় শেখ মুজিব পরিবার যেখানে তার মেয়ে পরপর হচ্ছে বিগত 16টি বছর ধরে ক্ষমতায় ছিলেন। সুতরাং এটি আসলে তুলনা করার বিষয় নয়, কিন্তু একটি জায়গায় আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। প্রথমে তুলে ধরছি যে শহীদ আবু সাইদের পরিবার যখন এই 2024-এর গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে আবু সাইদ শহীদ হলেন, তারপরে তার পরিবারের পাশে অনেকেই যে যার জায়গা থেকে দাঁড়িয়েছেন, সমবেদনা জানিয়েছেন, অনেকেই অনেক কিছু করতে গিয়েছেন তাদের জন্য। এমনকি রাষ্ট্রীয়ভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে এই উপদেষ্টা প্রধান সহ আরো উপদেষ্টারা হচ্ছে তার বাড়িতে গিয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত সুখকর একটি দৃশ্য ছিল, কিন্তু সেই জায়গাটিতে ওই পরিবারের অনেকগুলো দাবির জায়গা ছিল। একটি পয়েন্ট জাস্ট আমি আজকে উল্লেখ করতে চাচ্ছি, তা হচ্ছে তার বোন অনেক বেশি শিক্ষিতা না, অনেক বেশি আধুনিকা না, অনেক কিছু না। তিনি তার বক্তব্যে একটি কথা বলেছিল তারই আঞ্চলিক ভাষায়, তা হচ্ছে আমার ভাই শহীদ হয়েছে, তার জন্য আপনারা যা কিছু করতে চান করতে পারেন, কিন্তু কখনোই তার কোনো ভাস্কর্য তৈরি করা যাবে না। এটা আমাদের দাবি, আমাদের চাওয়া। কারণ যেহেতু ইসলাম ধর্মে এই ভাস্কর্য বা মূর্তি এটি একটি গুনাহের কারণ হয়, পাপের কারণ হয়, তাই তারা বলেছিলেন আমার ভাইয়ের নামে মসজিদ, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট যা কিছু করেন, কিন্তু আমার ভাইয়ের কোনো ভাস্কর্য তৈরি করা যাবে না। এবার আসি উল্টো পিঠ, শেখের বেটি হাসিনা, তিনি কি করেছেন? তার ক্ষমতা, তার অর্থ আভিজাত্য, তার বিত্ত বৈভব, তিনি উল্লেখযোগ্য যেটি করেছেন সেটি হচ্ছে তার বাবার নামে অসংখ্য 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 ভাস্কর্য তৈরি করেছেন, এবং কি এক বছরে এই ভাস্কর্য তৈরি করা অর্থাৎ এই মূর্তি তৈরির পেছনে তার বাজেট ছিল 400 কোটি টাকা, তাই না? এটা আমরা জানি। এই দুটি পরিবারকে এই জন্যই আমি একটু তুলনা করলাম যে কোথায় সে সাধারণ একজন বোন, সে তার ভাইয়ের কোনো ভাস্কর্য চায়নি, কারণ তার মাথায় ছিল এত শোকের মধ্যেও যে এমন কোনো কাজ যেন না করা হয় যাতে আমার ভাই শহীদ হওয়ার পরে তার সে কবরে শাস্তি পায়। অথচ এত জ্ঞানী গুণী যিনি দেশের নেতৃত্ব দিয়েছেন এতগুলো বছর, তার মাথায় কিন্তু এটি আসেনি, বরং তিনি 400 কোটি টাকা বাজেটে, এক বছরের বাজেট, তিনি অসংখ্য ভাস্কর্য তৈরি করেছেন। এখন যদি বলি যে আসলে কোন পরিবারের বোধ, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা বেশি, উত্তর কিন্তু এখানেই রয়েছে, তাই না? এবার আসা যাক আজকে এই 15ই আগস্ট ঘিরে আমরা যেটা দেখছি 2024-এ, না আছে কোনো শোক পালন, না আছে কোনো মিটিং মিছিল, সভা সেমিনার,
না আছে কিছু। একটু যদি পেছনে ফিরে তাকাই তাহলে এই 15ই আগস্টকে ঘিরে কি করা হতো? কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত করা, কালো ব্যাজ ধারণ, পুষ্পস্তবক অর্পণ, তারপরে দলীয় নেতা কর্মীদের খিচুড়ি বিরিয়ানি এগুলো খাওয়ার এক হিড়িক লেগে যেত। আর কি হতো? কোটি কোটি টাকার বাজেট, যেটা এই জাতীয় শোক দিবসকে কেন্দ্র করেই খরচ করা হতো। অবশ্যই এই যে দলীয় নেতাকর্মীদেরকে খাওয়ানো হতো, আমি তার বিপক্ষে বলছি না। হ্যাঁ, রাজনীতি করতে গেলে এগুলো মেনটেন করতে হয়, কিংবা এগুলোই হয়তো স্বাভাবিক একটি চিত্র বা সিস্টেম, সেটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই। যেহেতু শেখ হাসিনা মুসলিম পরিবারের সন্তান, তাই সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে একজন মুসলিম হিসেবে তার বাবার বা তার পরিবারের আত্মার শান্তির জন্য কি করা উচিত ছিল। আমরা জানি আমাদের ধর্মীয় যে দিক নির্দেশনা সেখানে রয়েছে যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কাছে সওয়াব পৌঁছানোর জন্য কয়েকটি উপায় খোলা থাকে। তা হচ্ছে যে যেহেতু তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায়, তো তার যে পরিবারের মানুষ বেঁচে থাকে বা সে যদি কোনো সদগায়ে জারিয়া কিছু করে রেখে যায়, সেগুলো তার আমলনামায় যোগ হতে থাকে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তো সেই জায়গাটায় আজকে যদি একটু চিন্তা করি আমরা, এই যে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা, তিনি তার বাবার মৃত্যু দিবসে, তার পরিবারের শোক দিবসে তিনি যে কার্যক্রমগুলো করতেন সেগুলো আসলে কতটা সওয়াবপূর্ণ ছিল। এমনকি আমরা দেখেছি যে এই শোক দিবসকে কেন্দ্র করে অনেক গান বাজনা, ডিজে পার্টি, হই হুল্লো অনেক কিছু হতো। জানি না এটার বিনিময়ে তার বাবা কিংবা তার পরিবার কতটুকু সওয়াব পেতেন। দুটো পরিবারকে যেহেতু আমি এখানে তুলে ধরেছি, যে এক শহীদ আবু সাইদের পরিবার আর এক হচ্ছে শেখ মুজিব কন্যা, সেক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই জ্ঞানের মাপকাঠিতে, দূরদর্শিতার মাপকাঠিতে, নৈতিক শিক্ষার মাপকাঠিতে, ধর্মীয় শিক্ষার মাপকাঠিতে, সর্বদিক থেকে অবশ্যই আমার কাছে শহীদ আবু সাইদের পরিবার এগিয়ে রয়েছে। কারণ তারা অতি সাধারণ মানুষ হলেও তাদের উপলব্ধিতে সঠিক শিক্ষাটা ছিল। আর এদিকে শেখের কন্যা, তার ব্যাপারে না হয় নাইবা বললাম। এবার আসা যাক, চাইলে এই শেখ হাসিনা তার বাবা বা তার পরিবারের আত্মার শান্তির জন্য কি কি করতে পারতেন। দেখুন, তিনি যেখানে 400 কোটি টাকা বাজেটে এক বছরের তিনি এই ভাস্কর্যগুলো তৈরি করেছেন, অথচ এই 2024-এ এসে দেখেছি সেই ভাস্কর্যগুলোকে কিভাবে ভেঙে ফেলা হয়েছে, কিভাবে থুতু মারা হয়েছে, জুতার মালা গলায় পরিয়ে দেওয়া হয়েছে। মানুষ নানানভাবে সেই মানুষের ভেতরে জমে থাকা যে ক্ষোভ, রাগ, সেগুলো মানুষ প্রকাশ করেছে। কি থাকলো? কিছুই থাকলো না। এটা কিন্তু হাসিনার কর্মের ফল। অথচ তিনি চাইলেই তার ক্ষমতা, তার অর্থ, তার বিত্ত বৈভব দ্বারা অনেক ভালো কিছু করতে পারতেন, যা তার এই যে নিহত হওয়া তার পরিবারের সদস্যদের আত্মায় হয়তো অনেক শান্তি পেত, তারা অনেক সওয়াব পেতে পারতো কিয়ামত পর্যন্ত। এই 400 কোটি টাকা বাজেটে এভাবে মূর্তি না বানিয়ে যদি তিনি সারা বাংলাদেশ ব্যাপী মসজিদ নির্মাণ করতেন, মাদ্রাসা নির্মাণ করতেন, বিভিন্ন এতিমখানা নির্মাণ করতেন, গাছ লাগাতেন প্রচুর পরিমাণে, পানির ব্যবস্থা করতেন, এরকম সদগায়ে জারিয়া টাইপ যতগুলো কার্যক্রম রয়েছে, একটি বাজেট দিয়ে যদি তিনি এইগুলো করতেন, তাহলে তার কিন্তু লাভ হতো উভয় দিকেই। প্রথমত, যে কিয়ামত পর্যন্ত তার পরিবার সদগায়ে জারিয়া হিসেবে সওয়াব পেতে থাকতেন, আর অপরদিকে তিনি জনমনে নিজের ভালোবাসার একটি জায়গা তৈরি করতে পারতেন। আমি শিওরলি বলতে পারি যে এই মূর্তি বানানোর সমর্থনে অন্তত বাংলাদেশের মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, যাদের ভেতরে মিনিমাম ইসলামিক চেতনা রয়েছে, তারা কেউ সাপোর্ট করেনি কিংবা মন থেকে খুশি হয়নি। হয়তো যেহেতু বাকরুদ্ধ করে রেখেছিল, তাই অনেকে কথা বলেনি এর বিরুদ্ধে। আসলে ভেতর থেকে সবাই কিন্তু ঘৃণাই করে গিয়েছে। আমি জানি না আমার ছোট মুখে অনেক বড় কথা হচ্ছে কিনা, তবে একজন সাধারণ মানুষ হিসেবে বা ইসলামিক যতটুকু চেতনা রয়েছে আমার ভেতরে, এই জায়গা থেকে আমার উপলব্ধি এটাই। তিনি বাজেট দিয়ে হাসপাতাল নির্মাণ করতে পারতেন, যেখানে গরিব অসহায় মানুষ বিনামূল্যে সেবা পাবে। আমরা যদি সদগায়ে জারিয়ার লিস্ট ধরি, তাহলে অনেক কিছু রয়েছে করার মতো, কিন্তু সেগুলো তিনি কতটুকু করেছেন তিনিই ভালো বলতে পারবেন। এখানে হয়তো আমার ভিডিওতে অনেক আওয়ামী সমর্থনকারীরা এসে কমেন্টস করবেন, আপনি কি জানেন তিনি কত কিছু করেছে, কত কিছু এরকম কি করেনি, ইত্যাদি ইত্যাদি নানান রকম যুক্তি তুলে ধরবেন। ধরে নিলাম
অসংখ্য মসজিদ নির্মাণ করেছেন, অসংখ্য এই টাইপের কাজ করেছেন। যাই করুক না কেন, এই ভাস্কর্যগুলো তৈরি করা এটা নিশ্চয়ই কোনো ইসলামের কোথাও এটি সমর্থন করে না। গুনাহ ছাড়া কখনো এতে সওয়াব নিয়ে আসেনি তার বাবা কিংবা তার পরিবারের জন্য। আজ হয়তো আমি হলফ করে বলতে পারি, এই মূর্তির বিনিময়ে যদি তিনি মসজিদ নির্মাণ করতেন, তার বিরোধী দল তার প্রতি যতই ক্ষোভ রাগ থাকতো না কেন, কিন্তু কোনো একটি মানুষ মসজিদ ভাঙতে যেতেন না। যদি তিনি মূর্তি না বানিয়ে মাদ্রাসা এতিমখানা নির্মাণ করতেন, কোনো মানুষ, তার চরম শত্রুও সেই এতিমখানার এতিম বাচ্চাদের উপরে কখনো হামলা করতেন না, সেই মাদ্রাসাগুলো ভেঙে ফেলতেন না। সেই স্কুল কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, এরকম নৈতিকতামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো যদি তিনি করে যেতেন, তাহলে মনে হয় না যে তার চরম শত্রুও সেগুলোর গায়ে বোধহয় একটি হ্যামারিংও করতো না। এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি। কারণ দিন শেষে আমরা যে যেই ধর্মে রয়েছি না কেন, ধর্মীয় অনুভূতি আমাদের কাজ করে এবং আমরা বিশ্বাস করি যে এই পৃথিবী থেকে একটা সময় বিদায় নিতে হবে, পরকালীন সেই বিচার দিনের মুখোমুখি হতে হবে। তাই আজকে আমার বড্ড বেশি আফসোস হয় যে শেখ মুজিব কন্যা হাসিনা, আপনি আপনার বাবার সম্মানকে সমুন্নত করার জন্য আপনি যে যে পদক্ষেপ নিয়েছিলেন তার বেশিরভাগই ভুল ছিল। সেটা আজকে প্রমাণিত। নয়তো আপনার এই ভাস্কর্য মূর্তি নির্মাণ না হলে এভাবে করে আপনার বাবাকে হয়তো অপমান করা হতো না। এটা কিন্তু আপনার কর্মের ফল। তো আবারও বলতে চাই, ছোট মুখে বড় কথা, একজন সন্তান হিসেবে আপনি আপনার বাবা কিংবা আপনার পরিবারের এই শোকের দিনে সত্যিকার অর্থে মানুষের মন থেকে যে একটি দোয়া আসবে, সেরকম কোনো কাজ আপনি হয়তো করে যেতে পারেননি। আর যার কারণেই আজকের এই দিনটি আপনি বেঁচে থেকেই দেখতে হচ্ছে। আপনার কর্মের ফল পুরোটা তো বাকিই রয়ে গেল। সো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া রয়েছে যে স্যালুট শহীদ আবু সাইদের পরিবার। আপনারা এত এত প্রস্তাবনা পাওয়ার পরেও ভাস্কর্যের পক্ষে আপনারা ছিলেন না, বরং আপনারা সমর্থন জানিয়েছেন, দাবি জানিয়েছেন যে যেন মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট এগুলো নির্মাণ করা হয়, কিন্তু কখনোই ভাস্কর্য নয়। অপরদিকে শেখ মুজিব কন্যা এত এত জ্ঞানী বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও, অর্থ সম্পদ সব থাকা সত্ত্বেও, সে তার বাবা মায়ের জন্য সম্পূর্ণ কিছু করে যেতে পারলেন না। আসলে সত্যিকারের বোধ বুদ্ধি এটা খুব ইম্পর্টেন্ট দুনিয়া এবং আখেরাতের জন্য। তবে আজকের এই শোক দিবসকে ঘিরে আমার শিক্ষা এটি যে যখন আমাদের আপনজন কেউ চলে যায়, আমরা যদি সামর্থ্য থাকে, আমরা যেন সদগায়ে জারিয়া টাইপ কিছু করি, যা কিয়ামত পর্যন্ত সেই মানুষটি সওয়াব পেতে থাকবে। এমন কোনো কাজ যাতে না করি যাতে করে এভাবে মানুষের ঘৃণা, থুতু, ধিক্কার এসব পেতে হয়, এবং গুনাহের ভাগীদার তো হতেই হয়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।